ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার, তোমাদের দশম শ্রেণীর ভারতের ভূপ্রকৃতি যেই পাঠটা আছে তার মধ্যে বৃহৎ সমভূমি অঞ্চলটুকু আজকে আমরা সবাই পড়ব, তাই তো? আমরা এর আগে ভারতের ম্যাপ দেখেছি, সেখানে গিয়ে যে এইটুকু হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, তাই তো? এইটুকু হচ্ছে কি উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল, এই অংশটুকু। তার দক্ষিণ দিকে যে অংশটুকু রয়েছে সমগ্র, এই দক্ষিণ দিকের এই অংশটুকু হচ্ছে আমাদের এই দক্ষিণ দিকের যে অংশটুকু রয়েছে সেইটুকুই হচ্ছে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। কোন কোন রাজ্য নিয়ে গঠিত হয়েছে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে? সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য দুটি জেলা বাদে, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে দার্জিলিং, এই দুটো জেলা বাদে এদিকে পুরো আসাম নিয়ে গঠিত হয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানব। এই উত্তরের পার্বত্য অঞ্চল, যা উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মাঝখানে অবস্থিত, ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য জুড়ে এই বিশাল সমভূমি বিস্তৃত। পূর্ব পশ্চিমে প্রায় 2400 কিলোমিটার, প্রস্থ 150 কিলোমিটার, পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি 480 কিলোমিটার। পুরো এলাকাটার ক্ষেত্রফল 5.5 লক্ষ বর্গ কিলোমিটার। অতএব আমরা যদি দেখি এই এই পশ্চিম থেকে শুরু করে পূর্ব পর্যন্ত প্রায় কত কিলোমিটার বলা হলো? 2400 কিলোমিটার, 2400 কিলোমিটার হচ্ছে কি লম্বায়। আর সব থেকে বেশি চওড়া কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চওড়া রয়েছে। আর সব থেকে কম রয়েছে কোথায়? আসামে সব থেকে কম চওড়া রয়েছে, ঠিক আছে? এই বৃহৎ সমভূমি অঞ্চলকে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী একে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন রাজস্থান সমভূমি, সিন্ধু সমভূমি, গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথম যে ভাগটা, সেই ভাগটা কি? সেই ভাগটা হচ্ছে রাজস্থানের মরু সমভূমি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটুকু হচ্ছে রাজস্থানের গ্রেট ডেজার্ট বা বৃহৎ মরুভূমি সমভূমি অঞ্চল। এই সমভূমির একেবারে দক্ষিণ দিকে, এই সমভূমির পূর্ব দিকে রয়েছে আরাবল্লী পর্বতমালা। কি রয়েছে? আরাবল্লী পর্বতমালা। আর উত্তর দিকে রয়েছে পাঞ্জাব। কি রয়েছে? পাঞ্জাব। আর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান। আর তার মাঝে রয়েছে এই রাজস্থানের সমভূমি। এই রাজস্থানের সমভূমি সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই আমাদের এই যে বৃহৎ সমভূমি অঞ্চল কেমন করে সৃষ্টি হলো। অর্থাৎ এই যে সমভূমিটা আমরা দেখলাম, রাজস্থান সমভূমি, পাঞ্জাব সমভূমি, ঠিক আছে? তারপর হচ্ছে গাঙ্গেয় সমভূমি, তারপর কি দেওয়া আছে? ব্রহ্মপুত্র সমভূমি। এই সমভূমিটা কেমন করে সৃষ্টি হলো এটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আশা করি টেবিল ক্লথ আছে। আছে তো? আছে কি নেই বলো? আছে না নেই? অবশ্যই আছে। দাও বইটা দাও দেখি। যদি এই টেবিল ক্লথটাকে যদি আমরা কি করি, এরকম করে যদি দুদিক থেকে যদি প্রেসার দিই, তাহলে কি হবে?
ভাঁজ প্রাপ্ত হবে। ভাঁজ প্রাপ্ত হওয়ার জন্য মাঝের অংশটা কি হবে? উঁচু হয়ে যাবে, তাই তো? যেই অংশটা উঁচু হলো সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, আর যেটা নিচের দিকে বসে গেল সেটাকে বলা হচ্ছে অধোভঙ্গ। হিমালয় পার্বত্য অঞ্চল যখন সৃষ্টি হয় তখন এই ঊর্ধ্বভঙ্গে সৃষ্টি হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, এবং তার পাশেই একটি বড় অধোভঙ্গের সৃষ্টি হয়েছে, যেখানে সৃষ্টি হয়েছে কি ইন্দো গাঙ্গেটিক প্লেন বা বৃহৎ সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলটা আগে কিন্তু সমভূমি ছিল না। আগে এই অঞ্চলটা কি ছিল না, তো অধোভঙ্গের মতো নিচু অঞ্চল ছিল। দেখো এই যে নিচু অঞ্চল ছিল। পরবর্তীতে এই অঞ্চলটাতে কি হয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কি বয়ে আসা বিভিন্ন নদীগুলো এই অঞ্চলটাতে সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালি জমা করে কি করেছে, সমভূমির সৃষ্টি করেছে। তার মানে আমরা জানতে পারলাম এখন উত্তরের সমভূমি যেখানে রয়েছে সেখানে আগে কি ছিল, নিচু বা অবনত খাত ছিল। পরবর্তীতে এটা ভরাট হয়ে বর্তমানে সমভূমিতে পরিণত হয়েছে। এই যে দেখো, এইটুকু হচ্ছে তিব্বত মালভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল, এইটুকু হচ্ছে শিবালিক হিমালয়, তার মাঝের এইটুকু হচ্ছে কি অধোভঙ্গ বা অবনত এই উপত্যকা, তার পাশে এইটুকু রয়েছে পেনিনসুলা হাইল্যান্ড বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উঁচু হয়ে আছে আর হিমালয় পার্বত্য অঞ্চল উঁচু হয়ে আছে, আর মাঝখানে এই অঞ্চলটা নিচু অংশে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা একাধিক নদ নদী এই অঞ্চলটাতে সঞ্চয় কার্যের দ্বারা সমভূমির সৃষ্টি করেছে, আমরা জানতে পারলাম। কেমন করে সৃষ্টি হয়েছে দেখে নাও। বলছে টারসিয়ারি যুগের প্রভাব। বলছে হিমালয় পর্বতমালা যখন সৃষ্টি হয়েছিল তখন তার দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ডের উত্তর অংশে একটি বিশাল নিচু অবনত অঞ্চলের সৃষ্টি করে, যা অনেকটা অর্ধ চন্দ্রাকৃতির ন্যায়। তারপরে সেখানে হিমালয় এবং দাক্ষিণাত্য মালভূমি থেকে আসা নদ নদী যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রচুর পরিমাণে পলি বালি নুড়ি বয়ে এনেছে, দিয়ে সেখানে ভরাট করে শুরু করেছে। তারপরে সেখানে সৃষ্টি হয়েছে সমভূমি। এই পলি সঞ্চয়ের দ্বারা এই উর্বর সমভূমির সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে এই উত্তরের সমভূমিতে ভারতবর্ষে যতটা জনসংখ্যা বসবাস করে তার 50% মানুষ বসবাস করে এই উত্তরের সমভূমিতে। উত্তরের সমভূমিতে কি করে বসবাস করে, ঠিক আছে? আমরা আমরা পড়লাম যে এই আমাদের বৃহৎ সমভূমিকে কটা ভাগে ভাগ করা হচ্ছে, 4টে ভাগে। রাজস্থানের সমভূমি, এটা কি পাঞ্জাব সমভূমি, এটা কি গাঙ্গেয় সমভূমি, এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র সমভূমি। তার মধ্যে প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে রাজস্থানের সমভূমি বা থর মরুভূমি। এই মরুভূমিটা সম্পর্কে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে রয়েছে ইন্দাস রিভার প্লেন, এই যে এইটুকু হচ্ছে থর ডেজার্ট বা থর মরুভূমি। এই থর মরুভূমির উত্তর দিকে রয়েছে পাঞ্জাব সমভূমি, ঠিক আছে, এবং হরিয়ানা সমভূমি। এই থর মরুভূমির পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পর্বতমালা, আর এই থর মরুভূমির পশ্চিম দিকে রয়েছে কি ইন্দাস রিভার বা পাকিস্তান। পূর্ব দিকে কি রয়েছে আরাবল্লী পর্বতমালা। এই আরাবল্লী পর্বতমালার পশ্চিম দিকে যেই সমভূমিটা দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি থর মরুভূমি। এটা কি বলা হচ্ছে থর মরুভূমি বলা হয়। এই থর মরুভূমি কোন কোন রাজ্য নিয়ে গঠিত আমরা একটু দেখে নিই। এই থর মরুভূমি রাজস্থান, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটে অবস্থিত, যা
1.75 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে 640 কিলোমিটার, পূর্ব পশ্চিমে 300 কিলোমিটার বিস্তৃত। পশ্চিম দিকে উচ্চতা 100 মিটার, পূর্ব দিকে 325 মিটার। তার কারণ পূর্ব দিকে রয়েছে আরাবল্লী পার্বত্য অঞ্চল, যার জন্যে পূর্ব দিকের উচ্চতা সব থেকে বেশি। ঠিক আছে, এই রাজস্থানের থর মরুভূমিকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ সম্পর্কে আমরা দেখব। প্রথমে হচ্ছে বাগার। কি বাগার? অর্থাৎ আরাবল্লী পর্বত যে রয়েছে, এই আরাবল্লী পর্বতের পূর্ব দিকে কি রয়েছে? হালকা তৃণযুক্ত যে ভূমি, এই যে দেখতে পাচ্ছ, এই হালকা তৃণযুক্ত যে ভূমি, সেই ভূমিটাকে বলা হচ্ছে, কি বলা হয় এটাকে? বাগার বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? বাগার। এখানে কিন্তু অল্প তৃণ বা গাছের আচ্ছাদন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই বাগরের আরো পশ্চিম দিকে কি দেখা যায়? প্লাবন সমভূমি দেখতে পাওয়া যায়। প্লাবন সমভূমি কাকে বলে তোমরা জানো কিনা? যে যখন নদী মধ্য এবং নিম্ন গতিতে প্রবাহিত হয়, প্রবাহিত হতে হতে নদীতে বিভিন্ন পলি বালি জমে যাওয়ার কারণে তার খাতে কি হয়ে যায়? গভীরতা কমে যায়। বর্ষাকালে জলের পরিমাণ বেড়ে গেলে দুই কূল ছাপিয়ে প্রবল বন্যার প্রকোপ ঘটায়। এটাকেই, এই বন্যার প্রকোপ যতটা জায়গা জুড়ে ঘটালো নদীটা, সেই জায়গাটুকুকে বলা হচ্ছে প্লাবন সমভূমি বলা হয়। এই প্লাবন সমভূমি দ্বারা গঠিত এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এই অংশটুকুকে বলা হচ্ছে রোহি। তো রোহি কি? রোহি হচ্ছে বাগারের পূর্ব দিকে, বাগারের পশ্চিম দিকে যে প্লাবন সমভূমি দ্বারা গঠিত ভূভাগ, তাকে বলা হচ্ছে রোহি। কি বলা হচ্ছে এটাকে? রোহি। রোহির পরবর্তী অংশে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়? ক্ষুদ্র মরু অঞ্চল বা কি দেখতে পাওয়া যায়? থালি দেখতে পাওয়া যায়। এই লুনি নদী রয়েছে, লুনি নদীর উত্তর দিকের, অর্থাৎ এই অংশটুকু, তাই তো? এই অংশটুকুকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এটাকে বলা হয় থালি বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? থালি। একবার আমি পরীক্ষায় কোশ্চেন দিয়েছি, থালি কি? ও লিখেছে কি জানো? লিখেছে যাতে আমরা ভাত খাই, তাই তো, মুড়ি খাই, সেটাকে বলা হয় থালি। আরে পাগল, ওটাকে থালি বলে না, ওটাকে বলা হয় থালা বা প্লেট বলা হয়। থালি কি? লুনি নদীর উত্তরে যেই পলিগঠিত সমভূমি, এই পলিগঠিত সমভূমিকে ভূগোলের ক্ষেত্রে বলা হয়, কি বলা হয় এটাকে? থালি বলা হয়, তাই তো? এই থালির পরবর্তী অংশে তোমরা দেখতে পাচ্ছ, থালির পরবর্তী অংশে যেই অংশটুকুতে দেখতে পাচ্ছ, এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? বলা হচ্ছে হামাদা। এই অংশটা হামাদা, কি পড়েছি আমরা? শিলাময় মরুভূমিকে রাজস্থানে কি বলা হয়? হামাদা বলা হয়। এই অঞ্চলটুকু শিলা দ্বারা বা পাথর দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? শিলা দ্বারা বা পাথর দ্বারা গঠিত। এই অংশটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? হামাদা। কি বলা হচ্ছে? হামাদা। এই হামাদার আরো পশ্চিম দিকের যেই অংশটুকু রয়েছে, সেই অংশটুকু হচ্ছে অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম বালি দ্বারা গঠিত। এখানকার আবহাওয়া এবং জলবায়ু খুবই রুক্ষ শুষ্ক প্রকৃতির। এই অংশটাকে বলা হচ্ছে মরুস্থলী। কি বলা হয় এটাকে? মরুস্থলী বলা হয়। মরুস্থলী এই কারণে বলা হচ্ছে, মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। কি বলা হচ্ছে এটাকে? মৃতের স্তূপ। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? মৃতের স্তূপ। যেহেতু এই অঞ্চলটাতে কোনো উদ্ভিদ বা প্রাণী কিছুই বেঁচে থাকতে পারে না, যার জন্যে এটাকে বলা হচ্ছে কি? মরুস্থলী। কি বলা হচ্ছে এটাকে? হ্যাঁ, বোঝা গেছে? তো কি কি পড়লাম আমরা? বাগার, রোহি, থালি, হামাদা, মরুস্থলী। বাগরটা হচ্ছে অল্প তৃণযুক্ত, তারপর হচ্ছে রোহিটা হচ্ছে প্লাবন সমভূমি দ্বারা গঠিত, থালিটা হচ্ছে লুনি নদীর উত্তরে পলি দ্বারা গঠিত অংশটা, সেটাকে বলা হচ্ছে থালি।
থালির আরো পশ্চিম দিকে যে অংশটা পাথর দ্বারা এবং শিলা দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে হামাদা। হামাদার আরো পশ্চিম দিকে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে মরুস্থলী। কি বলা হচ্ছে সেটাকে? মরুস্থলী। রাজস্থানের যে সমস্ত ভাগগুলো ছিল আমরা বুঝতে পারলাম কি পারলাম না? উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ। তো রাজস্থানে যে মরুভূমিটা সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো এটা নিয়ে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের এই মানচিত্রটা যদিও আবছা প্রকৃতির হয়ে আছে আর কি, তবুও বোঝার চেষ্টা করো। আমাদের এই ভারতবর্ষের জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই যে সাগরটা, এর নাম কি বলো দেখি? এই সাগরটার নাম কি? আরব সাগরীয় শাখা জুন মাসের প্রথম সপ্তাহে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তারপর সেই বায়ুটা আবার বঙ্গোপসাগর থেকে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে উত্তর পূর্বের রাজ্যগুলোতে বৃষ্টিপাত ঘটায়। কেন এই গল্পগুলো শোনাচ্ছি? তারও অনেক কারণ আছে। যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যাচ্ছে, এর সমান্তরালে রয়েছে একটি পর্বত যার নাম হচ্ছে আরাবল্লী পর্বত। পর্বতটার নাম কি? আরাবল্লী পর্বত। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই আরব সাগরীয় শাখার তিনটে ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? তিনটে। একটা যায় কেরালার মালাবার উপকূলে, একটা শাখা প্রবেশ করে, আর একটি শাখা প্রবেশ করে মহারাষ্ট্র দিয়ে মধ্য দিয়ে, আর আরেকটি শাখা যায় গুজরাটের মধ্য দিয়ে, যায় উত্তর পূর্ব দিকে যায়। কিন্তু এই শাখাটা যখন যায় তখন এই আরাবল্লী পর্বতের উচ্চতা কম থাকার জন্য, অর্থাৎ উচ্চতা কম থাকার জন্য, যেহেতু আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত, এর উচ্চতা অনেক কম থাকার জন্যে এখানে এসে বাধাপ্রাপ্ত হয় না। কে বাধাপ্রাপ্ত হয় না? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এসে বাধাপ্রাপ্ত হয় না, যার জন্যে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হয় না। এটা একটা কারণ। বৃষ্টিপাত না হওয়ার জন্য এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। আর একটা কারণ, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এই বঙ্গোপসাগরীয় শাখা যখন কি করে আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম দিকে যেতে শুরু করে, উত্তর পশ্চিম দিকে যখন যেতে শুরু করে, তখন কলকাতায় যতটা বৃষ্টিপাত ঘটায় বিহারের পাটনাতে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। আবার যখন এলাহাবাদ যায় আরো কমে যায়, দিল্লিতে গিয়ে আরো কমে যায়। তার কারণ এই বাতাসটা যত স্থলভাগকে অতিক্রম করছে তাতে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমছে। কমতে কমতে যখন রাজস্থানের কাছে আসে তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণ আরো কমে যায়। এই জন্য এই অঞ্চলটাতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমির কম হয়, 25 সেন্টিমিটারের কম হয়। যার জন্যে এই রাজস্থানে সৃষ্টি হয়েছে মরুভূমি। কি সৃষ্টি হয়েছে? মরুভূমি সৃষ্টি হয়েছে। তাছাড়াও এই অঞ্চলটাতে গাছপালার পরিমাণ কম, তাই তো? রুক্ষ সূক্ষ্ম ভূভাগ এই রাজস্থানের মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে। বলো ভৈরব, বুঝতে পারছো? হ্যাঁ, লজ্জা করবে না, প্রশ্ন করবে আমাকে সবাই। দেখো, জলীয় বাষ্পের অভাব, আরাবল্লী পর্বতের অবস্থান, অত্যধিক উষ্ণতা, বিশাল উষ্ণতার পার্থক্য, যার জন্যে এই অঞ্চলটাতে কি হচ্ছে? এই অঞ্চলটাতে মরুভূমি সৃষ্টি হয়েছে। আমরা জানি যে এই রাজস্থানে কি হচ্ছে? দিনের বেলা প্রচুর টেম্পারেচার বা প্রচুর তাপমাত্রা, কিন্তু রাতের বেলা তাপমাত্রা কি হয়ে যায়? খুবই কমে যায়। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে কি হয়ে যায়? দিন এবং রাতের দৈর্ঘ্যের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি দেখা যায়। তাই এখানে কি হচ্ছে? বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। তুমি নাক চিপে ধরে থাকছো কেন? হ্যাঁ, আমাদেরকে সবাইকে হসপিটাল যেতে হবে, ওরকম করে থাকিও না। ও নাক এরকম করে চেপে আছে, জানো, এরকম করে। তারপরে সমভূমি নাম্বার 2, তাই তো? সমভূমি নাম্বার 2। এর আগে আমরা কি পড়লাম বলো তো? আমরা কি পড়লাম? রাজস্থান সমভূমি,
এরপরে কি পড়বো আমরা? সিন্ধু সমভূমি। কি পড়বো? সিন্ধু সমভূমি। ঠিক আছে, কি পড়বো? সিন্ধু সমভূমি। এই সিন্ধু সমভূমি কোথায় অবস্থিত সেটা একটু আগে আমরা ম্যাপে দেখব, তারপরে আমরা অন্য কিছু আর কি করবো আর কি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে পাঞ্জাব, পাঞ্জাব হরিয়ানা, দেখতে পাচ্ছ? এই পাঞ্জাব হরিয়ানা নিয়ে গঠিত হয়েছে এই সিন্ধু সমভূমি অঞ্চল। এই সিন্ধু সমভূমি কি হচ্ছে? সিন্ধুর 5টা উপনদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই 5টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে, যার জন্যে পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ। কি বলা হয়? পঞ্চ নদের দেশ বলা হয়, তাই তো? কি বলছো? পাঞ্জাবকে ভূমিকম্পের দেশ বলা হয়? নেপালকে বলা হয়। এই সিন্ধু সমভূমি, তাই তো? দেখে নাও কি কি বৈশিষ্ট্য আছে সিন্ধু সমভূমি। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান রাজ্যে বিস্তৃত। এর আয়তন 95,714 বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 200 থেকে 240 মিটার, যা কোন দিক থেকে কোন দিকে ঢালু? পূর্ব থেকে পশ্চিম দিকে ঢালু। এখানে রয়েছে সিন্ধুর 5টা উপনদী: বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু। এই নদীর দ্বারা পলি সঞ্চিত হয়ে এই বিশাল সমভূমির সৃষ্টি হয়েছে। যেহেতু পাঞ্জাব এই 5টা উপনদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে, যার জন্যে পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ বলা হয়। কি বলা হচ্ছে? পঞ্চ নদের দেশ। তারপর আমরা এই সিন্ধু সমভূমিতে একটি ভৌগোলিক একটি ভাষা ব্যবহার করা হয়েছে, যাকে বলা হচ্ছে দোয়াব। দোয়াব কাকে বলা হচ্ছে? বলছে দুটি নদী, এটা একটা নদী ধরো আর এটা একটা নদী, এই দুটি নদীর মাঝের যেই ভূভাগ, এই ভূভাগটাকে বলা হচ্ছে কি বলা হয়? দোয়াব বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? দোয়াব বলা হচ্ছে। যেমন বাড়ি দোয়াব, বিস্ত জলন্ধর দোয়াব, রেছনা দোয়াব, চাজ দোয়াব। ঠিক আছে, এই অঞ্চলটাতে প্রাচীন পলি দ্বারা গঠিত যদি প্লাবন সমভূমি হয় তখন তারা সেটাকে বলে ঢায়া, আর নতুন পলি মাটি দ্বারা গঠিত হলে তখন তাকে বলা হয় বেট। পাঞ্জাবের উত্তরাংশে কিছু ক্ষয়প্রাপ্ত এলাকা দেখা যায়, যেগুলোকে বলা হয় খোস বা চোস বলা হয়। খোস বা চোস বলা হয়। এই এই যে দোয়াবগুলো রয়েছে, 5টা দোয়াব রয়েছে, সেই 5টা দোয়াব সম্পর্কে বিস্তৃত ধারণা আমি একটুখানি বলে দিই। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ কিনা? এখানে কিন্তু একটাও কিন্তু বাংলাতে নদীর নাম লেখা নেই। দেখো, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে সতলজ রিভার। কি রিভার? সতলেজ বা শতদ্রু। কি? সতলেজ বা শতদ্রু। শতদ্রু। এবং এই এই নদীটার নাম হচ্ছে বিয়াস। কি নাম? বিয়াস। বিয়াস এবং বিয়াস এবং কি রয়েছে? সতলুজের মাঝে যেই দোয়াবটা রয়েছে তাকে কি বলা হয়? বিস্ট বলা হয়। দেখে নাও কি রয়েছে এখানে? বিস্ট দোয়াব। ঠিক আছে, এগুলো 1 মার্কের কোশ্চেন দেয়। আর এই বিয়াস আর এই যে নদীটা রয়েছে, এই নদীটার নাম কি বলো দেখি? কি রয়েছে নদীটার নাম? রাবি। কি না রয়েছে? রাবি। বাংলা থেকে বলা হয় ইরাবতী। কি বলা হয়? ইরাবতী। তার মানে এই বিপাশা এবং ইরাবতীর মাঝে যেটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে বাড়ি দোয়াব। কি বলা হচ্ছে এটাকে? বাড়ি দোয়াব। আর বিয়াস আর চেনাব বা চন্দ্রভাগা, বিয়াস আর চন্দ্রভাগার মাঝে যে দোয়াবটা রয়েছে তাকে বলা হয় রেচনা দোয়াব। কি বলা আছে এটাকে? রেচনা দোয়াব। এই যে দেখো, রেচনা দোয়াব। ঠিক আছে। আর ঝিলাম, এই দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে কি নদী? ঝিলাম, তাই তো?
হ্যাঁ, ঝিলাম এবং চেনাব। এই ঝিলাম এবং চেনাবের মাঝে রয়েছে জাচ দোয়াব। কি রয়েছে? জাচ বা জেচ দোয়াব রয়েছে ঝিলাম এবং চেনাবের মাঝে। আর এই ঝিলাম যে রয়েছে, আর উত্তর দিকে রয়েছে আরেকটা নদী, যে নদীটার নাম হচ্ছে সিন্ধু। এর মাঝে যেই দোয়াবটা রয়েছে তাকে বলা হয় সিন্ধ সাগর দোয়াব। কি বলা আছে এটাকে? সিন্ধ সাগর দোয়াব। এই যে চার্টের আকারে দেওয়া আছে, তোমরা একটুখানি 1 মার্কের জন্য বাড়িতে পড়ে নিবে। বুঝতে পেরেছো? তো আমরা কি পড়লাম? সিন্ধু সমভূমি পড়লাম কি না? সিন্ধু সমভূমি যা পাঞ্জাব এবং হরিয়ানাকে নিয়ে গঠিত হয়েছে। এটা পাঞ্জাবটা 5টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে, যার জন্য তাকে বলা হয় পঞ্চ নদের দেশ বলা হয়। এখন আমরা কি পড়ব? গঙ্গা সমভূমি বা গাঙ্গেজ প্লেন। এই গাঙ্গেয় সমভূমিটা রয়েছে, এই গাঙ্গেয় সমভূমি আমরা দেখব এখানে। এই যে দেখতে পাচ্ছ গাঙ্গেয় সমভূমি যমুনা থেকে শুরু করে এইদিকে পুরো পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দার্জিলিং জেলা বাদে এই অংশটুকু হচ্ছে কি না, তো হচ্ছে এই অংশটুকু হচ্ছে গাঙ্গেয় সমভূমি। এই গাঙ্গেয় সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, এই যে অংশটুকু হবে, সরি, একটা হচ্ছে আপার গঙ্গা প্লেন, একটা হচ্ছে মিডিল গঙ্গা প্লেন, একটা হচ্ছে লোয়ার গঙ্গা প্লেন। আপার গঙ্গা প্লেন মানে এই অংশটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমি, এটাকে বলা হচ্ছে মধ্য গাঙ্গেয় সমভূমি, আর এটা হচ্ছে কি নিম্ন গাঙ্গেয় সমভূমি। কি বলা হচ্ছে? নিম্ন গাঙ্গেয় সমভূমি। গঙ্গা যা পশ্চিমে যমুনা থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, এটি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ে গঠিত হয়েছে। এখানকার গড় ক্ষেত্রফল 3.75 লক্ষ বর্গ কিলোমিটার। সমুদ্র থেকে উচ্চতা 5 থেকে 300 মিটার। এই সমভূমিটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। এই গাঙ্গেয় সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ গাঙ্গেয় সমভূমি, মধ্য গাঙ্গেয় সমভূমি, নিম্ন গাঙ্গেয় সমভূমি। উচ্চ গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশ থেকে যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? এখানে দেখতে পাওয়া যায় শিবালিক হিমালয়ের দক্ষিণ দিকে স্যাঁতস্যাঁতে ভূভাগ দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় তরাই। কি বলা আছে এটাকে? তরাই বলা হয়। আর নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়, এটা বানান ভুল লেখা আছে, ভাঙ্গার। কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ভাঙ্গার বলা হয়। ঠিক আছে? তো উচ্চ গাঙ্গেয় সমভূমি সম্পর্কে আমরা পড়লাম, যা কি রয়েছে যমুনা নদী থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। মধ্য গাঙ্গেয় সমভূমি উত্তরপ্রদেশের পূর্বাংশ থেকে বিহার জুড়ে বিস্তৃত, যা পশ্চিমে 100 মিটার উচ্চতা থেকে পূর্বে 50 মিটারের মধ্যে রয়েছে। এখানেও দেখতে পাওয়া যায় খাদার ও ভাঙ্গার। খাদার ও ভাঙ্গার কি একটু পরে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, নিম্ন গাঙ্গেয় সমভূমি যা দার্জিলিং এবং পুরুলিয়া জেলা বাদে সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয়েছে। নিম্ন গাঙ্গেয় সমভূমি কোনো বইয়ে আবার বলছে বিহারের কিষানগঞ্জ জেলা নিয়ে গঠিত হয়েছে। বিহারের কিষানগঞ্জ নিয়ে গঠিত হয়েছে। বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং পুরুলিয়া বাদে সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত হয়েছে নিম্ন গাঙ্গেয় সমভূমি, যার মোট ক্ষেত্রফল 81,000 বর্গ কিলোমিটার। এই অঞ্চলটা কি হচ্ছে পূর্বাংশে বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে, যার নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। এই অঞ্চলের সব থেকে বৃহত্তম বদ্বীপ। কি বদ্বীপ বললাম? বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে? তারপরে আমরা পড়বো, আমরা কি পাঠ পড়লাম? আমরা পড়লাম রাজস্থান সমভূমি, তারপরে কি পড়েছি? সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি পড়লাম। এখন আমরা কি পড়ব? ব্রহ্মপুত্র সমভূমি। এই ব্রহ্মপুত্র সমভূমি রয়েছে কোথায়? এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক রঙের যে অংশটুকু দেওয়া আছে, এইটুকু হচ্ছে
ব্রহ্মপুত্র সমভূমি। এই ব্রহ্মপুত্র সমভূমিতে প্রত্যেক বছর বন্যার প্রকোপ লক্ষ্য করা যায়। এই অঞ্চলটা প্রচুর সরু প্রকৃতির হওয়ার জন্য এই অঞ্চলের গভীরতা কম হয়। তাছাড়াও এই অঞ্চলটাতে যখন নদী অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদী যখন এই অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য প্রচুর পরিমাণে পলি নিয়ে গিয়ে তার খাতে জমা করে, তার গভীরতা কমে যায়। তাছাড়াও এই অঞ্চলের পাশে ভুটান, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, এদিকে রয়েছে কি মেঘালয়, যা উঁচু প্রকৃতির হওয়ার জন্য এই অঞ্চলটা নিচু রয়েছে। চারিদিক থেকে জলধারা এই অঞ্চলের দিকে আসে, তাই বর্ষাকালে অতিরিক্ত হারে জলের পরিমাণ বেড়ে গিয়ে এই ব্রহ্মপুত্র নদী অববাহিকায় প্রবল বন্যার প্রকোপ দেখা দেয়। ঠিক আছে, ব্রহ্মপুত্র যা সমগ্র আসাম রাজ্যে অবস্থিত, এটি 720 কিলোমিটার দীর্ঘ এবং 60 থেকে 100 কিলোমিটার প্রস্থ, যার ক্ষেত্রফল 56,500 বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে 30 থেকে 130 মিটার পর্যন্ত উচ্চতা লক্ষ্য করা যায়। এই অঞ্চলটাতে রয়েছে বিখ্যাত একটি চর বা দ্বীপ, যাকে বলা হচ্ছে কি মাজুলি দ্বীপ, যা আসামের ব্রহ্মপুত্র অববাহিকা অবস্থিত ভারতের বৃহত্তম নদী দ্বীপ। এই অঞ্চলটাতে আরো কিছু কিছু উচ্চভূমি দেখা যায়, যেমন কামাখ্যা নবগ্রহের মতো উচ্চভূমিও দেখতে পাওয়া যায়। এটুকু আমরা জানলাম আসামের ব্রহ্মপুত্র অববাহিকা থেকে। কি থেকে জানলাম আমরা? আসামের ব্রহ্মপুত্র অববাহিকা থেকে। আমি একটুখানি আগে বলছিলাম তোমাদেরকে খাদার, ভাঙার, তাই তো, ভাবর, তরাই, এগুলো সম্পর্কে আমরা জানবো কিছুক্ষণ। ঠিক আছে, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এটা কি? হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা থেকে বয়ে আসছে অসংখ্য নদী। কে বয়ে আসছে? অসংখ্য নদী। ঠিক আছে, এই অসংখ্য নদী যখন এই হিমালয় পর্বতমালা থেকে যখন বয়ে আসে, দেখো এই দেখো নদী বয়ে আসছে, নীল রং দিলাম ওই জন্য আর কি, হ্যাঁ, বয়ে আসছে অসংখ্য নদী। এই নদীটা যখন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যখন বয়ে আসে, বয়ে আস্তে আস্তে কি করে হিমালয়ের পাদদেশে, শিবালিক হিমালয়ের পাদদেশে এসে তার ভূমির ঢালের পার্থক্য ঘটে। এর জন্য ও উঁচু পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত বড় বড় বোল্ডার বা নুড়ি কাকর নিয়ে এসেছিল, এখানে এসে কি করবে? জমা করতে শুরু করবে। জমা করে কি হবে? এই এখানে যেহেতু বড় বড় বোল্ডার, যার জন্যে নদীর প্রবাহমানতা এর পাথরের ওপর দিয়ে যাবে না। কি যাবে না, তো এর তলদেশ দিয়ে কি হবে? নদীটা কি হবে? প্রবাহিত হতে শুরু করবে। এখানে যে নুড়ি কাকর দ্বারা এক ধরনের মাটি সৃষ্টি হয়েছে, সেই মাটিটাকে বলা হয় ভাবর। এই ভাবর জল ধরে রাখতে পারে না, অসংখ্য বড় বড় নুড়ি পাথর দিয়ে গঠিত হয়েছে এই ভাবর। ঠিক আছে, ভাবরের পরবর্তী অংশে এখানে কি হয়? ভূমির ঢাল আবার পরিবর্তন হয়, যার জন্যে এই পাথরগুলো এখানে যেহেতু নেই, তাই এখানে কি হয়? নদীটা তার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, যার জন্যে এখানে জলের একটা যোগান রয়েছে। তাই এই অঞ্চলটাতে কি রয়েছে? ঘন ঘন কি রয়েছে? জঙ্গলের সৃষ্টি হয়েছে এবং স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় তরাই। কি বলা যায় এটাকে? তরাই। তো ভাবরটা কি? ভাবরে কিন্তু নদী দেখতে পাবো না, পাথরের তলা তলা দিয়ে যাবে, কিন্তু তরাইয়ে কিন্তু নদীটাকে আমরা দেখতে পাবো। তরাই, তাই তো। তরাইয়ের পরবর্তী অংশে দেখতে পাওয়া যায় কি? দেখতে পাওয়া যায় ভাঙার আর খাদার। ধরো এই নদীটা আছে, তাই তো, নদীর এই দুই কূলে অর্থাৎ এখানে এবং এখানে প্রত্যেক বছর কি করে? বন্যার প্রকোপ দেখা দিতে পারে। এই প্রত্যেক বছর বন্যার প্রকোপ দেখার জন্য এই অঞ্চলটাতে দেখা দিবে কি? দেখা দিবে নবীন পলি মাটি গঠিত অঞ্চল। কি দেখা দিবে? নবীন পলি মাটি গঠিত অঞ্চল। এই নবীন পলি মাটি গঠিত যে অঞ্চল, তাকে বলা হয় খাদার। কি বলা হয়? খাদার। আর এই খাদার থেকে দূরবর্তী অঞ্চলে যে সমস্ত জায়গাতে আগে পলি সঞ্চয় করছিল কিন্তু বর্তমানে আর পলি সঞ্চয় হয় না, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে ভাঙার। আমরা ভুলে যাব, তাই তো, আমরা মনে রাখবো ভাঙা ফুটা লোহা পুরানা জিনিস।
পুরানা জিনিস, যার জন্যে এই পুরানা মাটিটাকে বলা হচ্ছে ভাঙার, ভাঙড়ি। কি বলা হচ্ছে এটাকে? ভাঙার বলা হচ্ছে। আর এটাকে কি বলা হচ্ছে? খাদার বলা হয়। এই খাদার এবং ভাঙারের মধ্যে যদি পার্থক্য বলা হয় তোমরা পারবে? খাদারে প্রত্যেক বছর বন্যার প্রকোপ দেখা দেয়, কিন্তু ভাঙারে প্রত্যেক বছর বন্যার প্রকোপ দেখা যায় না। খাদারটা বেশি উর্বর প্রকৃতির, ভাঙার তুলনামূলকভাবে কম উর্বর প্রকৃতির। খাদার নদীর কাছাকাছি অঞ্চলে অবস্থিত, ভাঙার নদী থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থিত। তো তোমরা এতক্ষণ ধরে যে এতগুলো যে মৃত্তিকা দেখলে, ভাবর, তরাই, খাদার, ভাঙার, এখানকার মধ্যে সব থেকে উর্বর মাটি কোনটা বলো দেখি? সব থেকে উর্বর মাটি হচ্ছে খাদার। আর সব থেকে অনুর্বর মাটি কি হবে বলো দেখি? না, ভাবর। তার কারণ এখানে এখানে যেহেতু বড় বড় নুড়ি পাথর বোল্ডার দ্বারা গঠিত, যার জন্য জলটাকে আটকে রাখতে পারে না। এই জলটাকে আটকে না রাখতে পারার কারণে এখানে কি হয়? গাছপালা সেরকম জন্মাতে পারে না। এখানে একটা দেখো 3D পেইন্ট করা আছে, 3D ছবি দেওয়া আছে, দেখো এই যে 3D ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসছে, এখানে বড় বড় বোল্ডারগুলো জমা করছে, এখানে সৃষ্টি হলো ভাবর, ভাবরের পরবর্তী অংশে সৃষ্টি হয়েছে তরাই, তরাইয়ের পরে দেখা দিচ্ছে খাদার, আর খাদারের দূরবর্তী অঞ্চলটাতে দেখা দিচ্ছে ভাঙার। দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা 3D শেপটা একটা কিন্তু ছবি দেওয়া আছে। আর একটুখানি জাস্ট কয়েকটা মিনিট দিয়ে আজকে শেষ হয়ে যাবে। বৃহৎ সমভূমির গুরুত্ব, আমাদের কাছে এই সমভূমির কিন্তু গুরুত্ব রয়েছে। কোথায় গুরুত্ব রয়েছে? এই বৃহৎ সমভূমির কৃষিকাজ, যেহেতু প্রত্যেক বছর সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই তিনটে বড় বড় নদী কি রয়েছে এই উত্তরের সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই অঞ্চলটাতে কি হয়? প্রচুর পরিমাণে ধান, গম, পাট, আখ, তৈলবীজ চাষ করা হয়। তাই এই অংশটাকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। যোগাযোগ ব্যবস্থা, যেহেতু এই অঞ্চলটা সমতল প্রকৃতির, যার জন্য সহজেই রেলপথ, সড়ক পথের ঘনত্ব কিন্তু খুব বেশি। শিল্প উন্নতি, কৃষিকাজ, কাঁচামাল, খনিজ সম্পদের সহজলভ্যতার জন্য কলকাতা, হলদিয়া, লখনউ, কানপুর, জলপাইগুড়িতে চিনি, পাট, কার্পাস, বয়ন শিল্প, রাসায়নিক শিল্প, চা শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। লবণ, মরুভূমির লবণাক্ত হ্রদগুলি থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন করা হয় এবং এই সমস্ত কিছু সুবিধার জন্য সমতল প্রকৃতি রয়েছে, সেখানে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের, যার জন্য এখানে জনসংখ্যার কেন্দ্রীভবন। ভারতবর্ষে যতটা জনসংখ্যা রয়েছে তার 50% জনসংখ্যা এই সমভূমিতে বসবাস করে। এই সমভূমিতে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে বারাণসী, আগ্রা, হরিদ্বার, আজমির শরীফ, জয়পুরের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় ক্ষেত্রগুলি গড়ে উঠেছে। অতএব আমরা জানতে পারলাম আমাদের ভারতবাসীর কাছে এই বৃহৎ সমভূমির গুরুত্ব কিন্তু অপরিসীম। এই বৃহৎ সমভূমির জন্যই আমরা ভারতবর্ষের মানুষেরা কি করতে পারছি? দুমুঠো অন্ন তুলে খেতে পাচ্ছি। এই যে সমভূমিগুলো যে সৃষ্টি হয়েছে কিসের ভিত্তিতে করা হলো? নদীর সঞ্চয় কার্যের ভিত্তিতে। দেখো এই যে সিন্ধু সমভূমি সৃষ্টি হলো, সিন্ধু সমভূমি দেখতে পাচ্ছ? সিন্ধু সমভূমি যে সৃষ্টি হয়েছে কোন নদীর ভিত্তিতে হয়েছে? সিন্ধু নদের দ্বারা। কোন নদের দ্বারা? সিন্ধুর 5টা নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে। এই যে গঙ্গা, গঙ্গা গঙ্গা কি বলছে? সমভূমি সৃষ্টি হয়েছে গঙ্গা নদীর সঞ্চয় কার্যের দ্বারা। ব্রহ্মপুত্র সমভূমি সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র নদের সঞ্চয় কার্যের দ্বারা। আর রাজস্থানটা সৃষ্টি হয়েছে, এখানে রয়েছে একটি প্রধান নদী যার নাম হচ্ছে লুনি নদী। কি নদী? লুনি নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আজকে আমরা পড়লাম বৃহৎ সমভূমি অঞ্চল। পরের দিন আমরা পড়ব ভারতবর্ষের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। কি পড়ব? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, অর্থাৎ এই অংশটুকু আমরা পরের দিন পড়ব। উপদ্বীপ কাকে বলে? যে ভূভাগের 3 দিক জল দ্বারা পরিবেষ্টিত তাকে বলা হয় উপদ্বীপ।
এই ভূভাগটার পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে কি বঙ্গোপসাগর, যার জন্য এই মালভূমিটাকে বলা হয় উপদ্বীপীয় মালভূমি অঞ্চল।